আসসালামু আলাইকুম। অপারেটিং সিস্টেম লেকচার সিরিজে আপনাকে স্বাগতম। আজকের লেকচার ভিডিওতে আমরা কথা বলবো প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম নিয়ে। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা দেখেছিলাম নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং। তো আজকে লেকচার ভিডিওতে আমাদের জাস্ট মোডটা চেঞ্জ হয়ে যাবে। মোড হবে হচ্ছে প্রিএমটিভ, বাকি সব আগের মতোই। তো এই কোশ্চেনের ক্ষেত্রে যদি কন্ডিশন দেওয়া না থাকতো, যেমন এখানে কন্ডিশন দেওয়া যে হায়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, যদি এই কন্ডিশনটা দেওয়া না থাকতো তাহলে কি হতো? তাহলে হতো লোয়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি। তো আমরা সেই কন্ডিশনে করতাম, কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে যেহেতু আমাদের কন্ডিশন দিয়ে দেওয়া যে হায়ার দ্য নাম্বার হায়ার দ্য প্রায়োরিটি, তো আমরা এই বেসিসের উপরেই কোশ্চেন সলভ করব। তো হায়ার দ্য নাম্বার অর্থাৎ নাম্বার যত বেশি হবে আমরা তাকে তত বেশি প্রায়োরিটি দিব। তো এইটার ক্ষেত্রে 40 হচ্ছে এখানে প্রায়োরিটির মধ্যে সব থেকে বেশি, তো আমরা এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি, এবং 10 হচ্ছে সব থেকে কম এবং এটাকে আমরা লোয়েস্ট প্রায়োরিটি দিচ্ছি। তো আমি ডিরেক্ট কোশ্চেন সলভের দিকে চলে যাচ্ছি। তো আমরা অ্যাট টাইম 0 গ্যাং চার্টে হচ্ছে দেখি যে আমাদের রেডি কিউতে যদি কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কি হয়নি। তো এই যে অ্যারাইভাল টাইম, তো অ্যাট টাইম 0 কে অ্যারাইভ হয়েছে? অ্যাট টাইম 0 প্রসেস 1 অ্যারাইভ হয়েছে। তো শুধুমাত্র প্রসেস 1ই এখন আমাদের রেডি কিউতে রয়েছে। তো আমরা এখন কি করব? প্রসেস 1কে গ্যাং চার্টের মধ্যে অর্থাৎ আমাদের রানিং কিউতে দিয়ে দিব। তো প্রসেস 1কে আমরা লিখে দিলাম গ্যাং চার্টের মধ্যে। বাট এখানে কেস হচ্ছে আগের ক্ষেত্রে আমরা নন প্রিএমটিভ প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদমের ক্ষেত্রে টোটাল বার্স্ট টাইম চালিয়ে দিয়েছি, বাট এটা ক্ষেত্রে আমরা চালাতে পারবো না, কারণ আমাদের মোড হচ্ছে প্রিএমটিভ। তো প্রিএমটিভ মোড হওয়ার জন্য আমরা 1 ইউনিট করে চালাবো। তো আপনি বেশিও চালাতে পারেন এক্সেপশনাল কেসে, যখন আপনি বুঝে যাবেন যে পরবর্তীতে আপনার সেই প্রসেসটাই চলতে যাচ্ছে, আপনি যখন এক্সপার্ট লেভেলে চলে যাবেন। তো আপাতত আমরা 1 ইউনিট করেই চালাবো। তো 1 ইউনিট আমরা চালালাম। তো 1 ইউনিট চালানোর পরে হচ্ছে আমরা বার্স্ট টাইম 1 রিডিউস করব, হয়ে যাবে 4। দেন আমাদের এখন চেক করতে হবে যে 1 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে। তো 1 ইউনিট অফ টাইমে, হ্যাঁ 1 ইউনিট অফ টাইমে আমাদের প্রসেস P2ও অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমাদের এখন রেডি কিউতে P1ও রয়েছে, P2ও রয়েছে। তো P1 P2-র মধ্যে আমরা কাকে পরবর্তীতে চালাবো? যার প্রায়োরিটি বেশি। তো কার প্রায়োরিটি বেশি? হায়ার দ্য নাম্বার, অর্থাৎ যার নাম্বার বেশি তার প্রায়োরিটিও বেশি। তো 10 এবং 20-এর মধ্যে অবশ্যই 20 10-এর থেকে বড়। তো 20 যেহেতু 10-এর থেকে বড়, অর্থাৎ আমরা প্রসেস 2কেই পরবর্তীতে এখন চালাতে যাচ্ছি। আগে চালিয়েছি প্রসেস 1কে। তো প্রসেস 2 হচ্ছে 20 প্রায়োরিটিফুল কোনো প্রসেস, যেটা হচ্ছে বড়, যার জন্য আমরা প্রসেস 2কে এখন পিক করে নিয়ে গ্যাং চার্টের মধ্যে দিয়ে দিলাম। তো কতক্ষণ চালাবো? প্রিএমটিভ মোড যেহেতু আমরা 1 ইউনিট অফ টাইম পর্যন্তই চালাই, তো 1 ইউনিট অফ টাইম পর্যন্ত চালানোর ফলে এখানে বার্স্ট টাইম রিডিউস হয়ে 3 হয়ে যাবে। তো 2 ইউনিট অফ টাইমে আমরা এখন এসে পৌঁছেছি। তো 2 ইউনিট অফ টাইমে কোনো প্রসেস কি অ্যারাইভ হয়েছে? হ্যাঁ, 2 ইউনিট অফ টাইমে আমাদের প্রসেস 3 অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমাদের রেডি কিউতে এখন প্রসেস 3ও অ্যাভেলেবল। তো এখন আমরা কাকে নিব? তো এখানে প্রসেস 1ও অ্যাভেলেবল, 2ও অ্যাভেলেবল, 3ও অ্যাভেলেবল। বাট এই তিনটার যদি আমরা প্রায়োরিটি তুলনা করি, 30 ইজ গ্রেটার দেন অবভিয়াসলি 20 অ্যান্ড অবভিয়াসলি গ্রেটার দেন 10। অর্থাৎ প্রসেস 3-র সাথে যদি আমরা সবগুলো এই দুটো তুলনা করি, 30 20 থেকেও বড়, 10-এর থেকেও বড়। তো অবশ্যই আমরা প্রসেস 3কে এখন পিক করে গ্যাং চার্টের মধ্যে দিয়ে দিব। তো প্রসেস 3কে আমরা পিক করে নিচ্ছি। তো প্রসেস 3কে আমরা 1 ইউনিট অফ টাইম পর্যন্ত চালালাম, অর্থাৎ 3 ইউনিট পর্যন্ত আমরা রান করলাম। তো 3 ইউনিট অফ রান করার ফলে আমরা এখান থেকে 1 রিডিউস করে দিলাম। তো এখন আমরা কিছু করব, এখন আমরা চেক করব যে অন্য কোনো প্রসেস অ্যারাইভ হয়েছে কি হয়নি। তো অ্যাট টাইম 3 নিউ কোনো প্রসেস অ্যারাইভ হয়নি, এবং আমরা বুঝতেই পারছি এই তিনটার মধ্যে আমরা অলরেডি তুলনা করে ফেলেছি, যেখানে আমরা দেখেছি যে প্রসেস 3 হচ্ছে শর্ট থেকে হাই প্রায়োরিটিফুল একটি প্রসেস। তো পরবর্তীতে আমরা এই প্রসেসকেই চালাতে যাচ্ছি। তো P3-কে আমরা আরও 1 ইউনিট চালালাম, যেখানে আমরা 4 ইউনিট পর্যন্ত চালালাম এবং বার্স্ট টাইম 1 রিডিউস করে দিলাম। তো আলটিমেটলি আমাদের প্রসেস 3 টার্মিনেট হয়ে গিয়েছে। তো প্রসেস 3 এখন আমাদের কাছে আর নেই। বাট অ্যাট টাইম 4 আমরা দেখতে পাচ্ছি অ্যারাইভাল টাইম অ্যাট টাইম 4, প্রসেস 4 আমাদের কাছে অ্যারাইভ হয়ে গিয়েছে। তো আমাদের রেডি কিউতে প্রসেস 4 অ্যাভেলেবল। তো কাকে আমরা এখন গ্যাং চার্ট দিব? প্রসেস 4 হচ্ছে 40 প্রায়োরিটিফুল এবং হাইয়েস্ট প্রায়োরিটি যার, সেই প্রসেস। তো অবশ্যই আমাদের এখন আর চেক করার কোনো প্রয়োজন নেই, আমরা প্রসেস 4কে এখন প্রায়োরিটি দিব। তো প্রসেস 4কে আমরা গ্যাং চার্টের মধ্যে দিয়ে দিলাম। তো কতক্ষণ চালাবো এখন? ফার্স্ট অফ অল আমাদের সবগুলো প্রসেস অ্যারাইভ হয়ে গিয়েছে, এবং সেকেন্ডলি প্রসেস 4 হচ্ছে হাই প্রায়োরিটিফুল কোনো প্রসেস।
এখানে একটা মজার ব্যাপার, প্রিএমটিভ মোড এটার ক্ষেত্রে ফার্স্ট অফ অল ততক্ষণ পর্যন্তই অ্যাক্টিভ থাকে যতক্ষণ পর্যন্ত সবগুলো প্রসেস অ্যারাইভ হয়। সবগুলো প্রসেস অ্যারাইভ হওয়ার পরে এবং হাইয়েস্ট প্রায়োরিটিফুল কোনো প্রসেস সিপিইউর কন্ট্রোল পাওয়ার পরে অটোমেটিক মোড নন প্রিএমটিভ হয়ে যায়। তো এক্ষেত্রে ওয়েটিং টাইম আর রেসপন্স টাইম এই দুটো যে সময় আমরা করব, তুলনা করলে আপনি দেখতে পারবেন যে ইনিশিয়ালি প্রসেস কিছু কিছু হচ্ছে রেসপন্স টাইম 0 অর্থাৎ আসার সাথে সাথেই পেয়ে গিয়েছে, বাট পরবর্তীতে যখন হচ্ছে মোড নন প্রিএমটিভ হয়ে যাবে তখন ওয়েটিং টাইমের সাথে ম্যাচ করবে। তো ইনিশিয়ালি ম্যাচ করবে না, বাট পরবর্তীতে যে ম্যাচ করবে। তো প্রসেস 4কে আমরা চালাবো টোটাল বার্স্ট টাইম, কারণ এইটার প্রায়োরিটি সব থেকে বেশি। তো বার্স্ট টাইমই হচ্ছে 1। তো 5 ইউনিট পর্যন্ত আমরা চালিয়ে দিলাম। তো চালিয়ে দেওয়ার ফলে হচ্ছে 1 থেকে 0 হয়ে গেল। তো আলটিমেটলি আমাদের প্রসেস 4 টার্মিনেট হয়ে গেল। তো প্রসেস 4 যেহেতু আমাদের টার্মিনেট হয়ে গেছে, 4টি প্রায়োরিটি ফুল। তো এরপরে কে চলবে? এরপরে চলবে হচ্ছে সে যার প্রায়োরিটি 40 থেকে একটু কম। তো আমরা তখন এরকম কেসে যখন হচ্ছে আমরা হাইয়েস্ট প্রায়োরিটি ফুল প্রসেসকে গ্যাং চার্টের মধ্যে দিয়ে দিব, তখন আমরা খুঁজবো যে কে হচ্ছে তার থেকে একটু কম প্রায়োরিটি ফুল। তো 40 এর পরে হচ্ছে 30, বাট 30 আমরা অলরেডি টার্মিনেট করে দিয়েছি। তো এরপরে কি আছে? 20 প্রায়োরিটি ফুল কোনো প্রসেস। তো P2কে যদি আমরা এখন গ্যাং চার্টের মধ্যে দেই, তো P2কে আমরা কতক্ষণ চালাবো? আমাদের কাছে অ্যাভেলেবল প্রসেসই আছে P1 এবং P2, যার হচ্ছে P2 হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি ফুল এখন। তো পরবর্তীতেও আমরা P2কেই তো চালাতে যাচ্ছি। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিরেক্টলি হচ্ছে এই 3 ইউনিট যে 3 ইউনিট বাকি ছিল তাকে ডিরেক্টলি চালিয়ে দিই এবং P2কে টার্মিনেট করে দিই। তো 3 ইউনিট পর্যন্ত যদি আমরা ডিরেক্টলি চালিয়ে দিই, তো প্রসেস 5 থেকে 8 পর্যন্ত যাবে। তো আলটিমেটলি প্রসেস 2কে আমাদের টার্মিনেট হয়ে গেল। লাস্ট রয়েছে আমাদের কাছে প্রসেস 1, যেটা হচ্ছে লোয়েস্ট প্রায়োরিটি ফুল, যার বার্স্ট টাইম 4 ইউনিট বাকি ছিল। এখন আমরা এই 4 ইউনিট চালিয়ে দিই। তো 4 ইউনিট যদি আমরা চালিয়ে দিই, তো প্রসেস 1 হচ্ছে গ্যাং চার্টের মধ্যে আছে, চালিয়ে দিলে 12 ইউনিট অফ টাইম পর্যন্ত সে চলবে। চলার পরে আমাদের প্রসেস 1 টার্মিনেট হয়ে যাবে। তো আলটিমেটলি আমাদের সবগুলো প্রসেস টার্মিনেট হয়ে গেল। আমরা আমাদের গ্যাং চার্ট পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কমপ্লিশন টাইম যদি লিখে নিই, P1 কখন কমপ্লিট হয়েছে? 12 ইউনিট অফ টাইমে। P2 কখন কমপ্লিট হয়েছে? 8 ইউনিট অফ টাইমে। P3 কখন কমপ্লিট হয়েছে? P3 কমপ্লিট হয়েছে 4 ইউনিট অফ টাইমে। P4 কখন কমপ্লিট হয়েছে? P4 কমপ্লিট হয়েছে 5 ইউনিট অফ টাইমে। তো এই আমরা পেয়ে গেলাম আমাদের কমপ্লিশন টাইম। আমরা যদি ক্যালকুলেট করতে চাই টার্ন অ্যারাউন্ড টাইম, কমপ্লিশন টাইম থেকে অ্যারাইভাল টাইম বাদ দিয়ে দিব। এগুলো আপনি পারেন আশা করি। তো কমপ্লিশন টাইম 12 থেকে অ্যারাইভাল টাইম হচ্ছে আমাদের 0। তো টার্ন অ্যারাউন্ড টাইম এখানে 12, 8 minus 1 which is 7, 4 minus 2 which is 2, 5 minus 4 which is 1. দেন যদি আমরা ক্যালকুলেট করি ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাদ দিব হচ্ছে আমরা আমাদের বার্স্ট টাইম। তো 12 থেকে বাদ দিব এই 5, থাকবে হচ্ছে 7, 7 থেকে বাদ দিব 4, থাকবে হচ্ছে 3, 2 থেকে বাদ দিব 2, থাকবে হচ্ছে 0, 1 থেকে বাদ দিব 1, থাকবে হচ্ছে 0। তো এই গেল হচ্ছে আমাদের ওয়েটিং টাইম। দেন আমরা কি ক্যালকুলেট করব? রেসপন্স টাইম। তো ফার্স্ট টাইম যখন সিপিইউর কন্ট্রোল পেয়েছে তা থেকে আমরা আমাদের অ্যারাইভাল টাইম বাদ দিয়ে দিব। তো ফার্স্ট টাইম P1 সিপিইউর কন্ট্রোল পেয়েছে অ্যাট টাইম 0-তে এবং সে অ্যারাইভও করেছে অ্যাট টাইম 0। তো রেসপন্স টাইম 0। P2 পেয়েছে 1 ইউনিট অফ টাইমে, সে অ্যারাইভও করেছে 1 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। দেন P3 সিপিইউর কন্ট্রোল পেয়েছে 2 ইউনিট অফ টাইমে এবং অ্যারাইভও করেছে 2 ইউনিট অফ টাইমে, রেসপন্স টাইম 0। এবং P4 অ্যারাইভ করেছে 4 ইউনিট অফ টাইমে এবং অ্যারাইভাল সিপিইউর কন্ট্রোলও পেয়েছে 4 ইউনিট অফ টাইমে এবং অ্যারাইভও করেছে 4 ইউনিট অফ টাইমে। তো রেসপন্স টাইম 0। তো এই আমাদের কমপ্লিট হয়ে গেল এই টোটাল চার্ট, যেখান থেকে আমরা কমপ্লিশন টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম এবং রেসপন্স টাইম ক্যালকুলেট করতে পারলাম। তো আপনাকে যদি এখান থেকে জিজ্ঞেস করে যে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কি, এভারেজ ওয়েটিং টাইম কি, এভারেজ রেসপন্স টাইম কি, আশা করি আপনি উত্তর দিতে পারবেন। এগুলো সবগুলো সাম করবেন এবং টোটাল নাম্বার অফ প্রসেস দিয়ে ভাগ দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা আরেকটি কোশ্চেন প্র্যাকটিস করবো। তো আমি কোশ্চেন লিখে নিচ্ছি।